নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন এবং সুস্থই আছেন। আমি মিলি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। বহুদিন পর দেখা হলো আপনাদের সাথে। আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এসেছিলাম আমার বাপের বাড়ি। তো তার আগে থেকেই কিছুদিন হলো আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমি আসার সুযোগ হয়ে ওঠেনি। একটু ব্যস্তও ছিলাম, আর যেহেতু বাপের বাড়ি এসেছি তাই ভিডিও করার যে মানসিকতা থাকে সেটা একটু কমেই গেছিলো। তাও আপনারা যেভাবে কমেন্টের মাধ্যমে আমাকে মিস করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আমার ভিডিওগুলোকে এইভাবে পছন্দ করবেন আমি সত্যিই ভাবিনি, জানেন। তাও চেষ্টা করলাম যে আপনাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে হলেও একটু পৌঁছাই, যাতে আপনাদেরও মন ভালো থাকে আর আমিও আমার যে কাজ সেটাতে ছন্দে ফিরতে পারি। এসেছিলাম, বললাম তো যে বাপের বাড়ি এসেছিলাম একটু মায়ের কাছে আদর খাতির খেতে। তো সেই জন্যই আরও ভিডিওগুলো করা হয়ে ওঠেনি। এই জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওই আমার বাপের বাড়ির কাছেই একটা পার্ক আছে, চন্দ্রকেতু উদ্যান, এবং আর একটু দূরেই আরেকটি আছে রাম মন্দির, জয়ন্তীপুরে যেটি অবস্থিত। ওই দুটোকেই আজকে আপনাদেরকে দেখাবো। সেই জন্যই আজকে ভিডিওটা একটু বড় হবে, তাও আপনাদেরকে যতটা সম্ভব ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আর ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা শেষে দেখে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়ির সামনে এই দুটো জিনিস খুবই বিখ্যাত, জানেন। এই যে চন্দ্রকেতু উদ্যানের কথা বলছি আর এই যে রাম মন্দিরের কথা বলছি, আপনারা দেখবেন অনেকেই এই নিয়ে ভিডিও করেছে। আর এই দুটো জায়গা না অত্যন্ত প্রসিদ্ধ। এই দুটো জায়গা অনেকেই, এগুলো যেহেতু টুরিস্ট স্পট, সেই জন্য এই জায়গাগুলো অনেকেই এসেছে। আর এই জায়গাগুলো সম্বন্ধে বেশ ভালো ভালো ভিডিও আছে, আপনারা জানবেন হয়তো। চন্দ্রকেতু উদ্যানটা ওই জয়ন্তীপুরের আগেই, যে বকুলতলা থেকে আর একটু এগিয়ে গেলেই ওইখানটাতে চন্দ্রকেতু উদ্যান, যেটা টাউন থেকে আসতে গেলে আপনাদেরকে ওই 3 কিলোমিটারের মধ্যেই পড়বে বাসে যদি আসেন। আর যদি ক্ষীরপাই থেকে আসেন ওইটাও 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যেই পড়বে। আর আমার বাড়ি থেকে এই পার্কটা একদমই সামনে, কারণ যদি বাইকে যান 2 মিনিট আর হাঁটা পথে গেলে একদম 5 মিনিট। আর এই যে সবজি চাষগুলো দেখছেন, এইটা হচ্ছে আমার বাপের বাড়িরই সামনে, যে আমাদের যে জেঠু কাকুদের জমিগুলো আছে ওইগুলোতে খুব সুন্দর সুন্দর সবজি চাষ হয়েছে। ওটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। দেখুন, আমার গ্রাম কিন্তু খুবই সুন্দর পরিবেশ দিয়ে তৈরি। আর আমরা বেরিয়ে পড়েছি ওই পার্কে যাব বলে। এটা পার্কে যাওয়ার পথেই একটা পেট্রোল পাম্প আছে, ওটা থেকে একটু এগিয়ে গেলেই ওই পার্কটা পড়বে। আর আমার বাড়ি থেকে এটা একদমই কাছে। চন্দ্রকোনা জায়গা থেকে এই যে চন্দ্রকেতু উদ্যান, এই জন্যই পার্কটির নাম হয়েছে চন্দ্রকেতু উদ্যান। চন্দ্রকোনা তো জায়গাটার নাম, ওই জন্য ওই নামকরণ দিয়েই চন্দ্রকেতু পার্ক এর যে নামকরণ ওটি হয়েছে। এই যে বন্ধুরা চলেই এসেছি, সামনেই দেখতে পাবেন এই যে খেজুরডাঙ্গা লেখা আছে। এটা তো প্রসিদ্ধ জায়গা নয়, কিন্তু এই খেজুরডাঙ্গাতেই বন্ধুরা এই পার্কটি অবস্থিত। এই যে দেখুন চলে এসেছি, এটাই মেন গেট, চন্দ্রকেতু পার্ক লেখা আছে। আর এই যে প্রথমেই দেখলেন ওটি হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু আমরা যেহেতু আজকে বৃহস্পতিবার দিন এসেছি, ওই 25শে ডিসেম্বরের পরের দিনেই, ওই জন্য ভিড়ভাড় খুব কম ছিল। আর সকালের দিকে এসেছিলাম বলে দেখলাম যে পুরোই ফাঁকা। এসেই ওই যে দোকানগুলো আছে দেখছেন, ওইখানে টিকিট কাটার দেখছি এখন আবার ব্যবস্থা করেছে। যেহেতু কালকে খুব খাটুনি গেছে, ওই জন্য সবাই ছুটি নিচ্ছে। যে টিকিট কাকু ছিল উনিই বললেন যে আজকে আমি একা আর কত সামলাবো, ওই জন্য এইখানেই টিকিটটা কাটার ব্যবস্থা করছি। ওই বাইক মূল্য 5 টাকা আর মাথা পিছু 10 টাকা, বোটিংয়ে চাপলে 25 টাকা। সমস্ত কিছু এখানে লেখা আছে, আপনারা এলেই দেখতে পাবেন। আর এই যে পার্কের ভেতরটা ঢুকেই আপনার মন পুরো একদম
আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। মানে যেদিকে চোখ যাবে সেদিকটাই আপনি দেখতে পাবেন সবুজ গাছপালা দিয়ে তৈরি, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এই তো কালকে 25শে ডিসেম্বর ছিল, কিন্তু তাও এত কেউ বলবে না যে এখানে এত পিকনিক টিকনিক হয়েছে। আর এইখানে পার্কের ভেতরেই খুব সুন্দর শৌচালয়ও আছে, মহিলা পুরুষ দুজনেরই, এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি বুঝতেই পারবেন না যে এখানে এত লোকজনের সমাগম হয়। যারা এখানে কর্তৃপক্ষের দায়িত্বে আছে খুব মেনটেন করে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকটা, একটা কোনো আবর্জনার টুকরোও পাবেন না, সমস্ত ডাস্টবিন করা আছে। আর যে যার সব ওইখানেই ফেলেছে দেখছি, না হলে আর এত পরিষ্কার থাকবে কি করে। আর এখানে ঢুকেই আপনারা দেখতে পাবেন যে একটা সুন্দর সুন্দর চতুর্দিকে রাস্তা করা আছে, যেদিকে যাবেন ওই দিকেই রাস্তা পাবেন। আর এই যে নারকেল গাছগুলো দেখছেন, এইখানটা ধারে ওই যে একটা পুলের মতো সুন্দর পুলের ব্যবস্থা করা আছে, ঝাউ গাছ লাগানো আছে, মাঝে মাঝে আবার বসার জায়গাও করা আছে। এই রকম হাঁটার এরকম রাস্তাগুলো পাবেন। এই বরাবর আপনি যেদিকে যাবেন সেদিকে এই রকম রাস্তাগুলোই পাবেন। দেখছেন কত সুন্দর জায়গা করা আছে, বসার ব্যবস্থা। এই রকম চেয়ারগুলো দেখে দেখবেন যে একটা মঞ্চও আছে, ওখানে আবার সারি সারি করে এত চেয়ারগুলোর ব্যবস্থা করে রেখেছে। এই যে সেই পুলটা বন্ধুরা, এই যে দেখছেন আলোগুলো এই যে দাঁড় করানো আছে, এইগুলো যখন রাত্রে আসবেন এই দিকটা মানে মন আপনার ভরে যাবে যখন রাত্রে আসবেন। আমরা তো দিনে এসেছি, দেখুন এই হাওড়া ব্রিজের অনুকরণে কত সুন্দর একটা সেতু বানানো আছে। এখানটায় বোটিংয়েরও ব্যবস্থা আছে, এই বোটিং করতে পারবেন। ওই যে 25 টাকা লেখা আছে, 25 টাকা দিলেই আপনাকে পুরো এই চতুর্দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ওরা নিজেরাই দেখাবে। আর এই রাত্রে এলে বন্ধুরা আপনি উপভোগ করতে পারবেন একটু বেশি, চতুর্দিকটা আলোয় আলোকিত থাকে, রঙিন রঙিন আলো, সে মানে না আসলে আপনি অনুভব করতে পারবেন না, এতটাই উপভোগ করা যায়। আমি এসেছিলাম, আমার বাড়ির সামনের পার্ক, আমাকে তো আসতেই হবে, কিন্তু এসেছি তখন তো আর ব্লগিং করতাম না। এই এখন ব্লগিংয়ের চক্করে আপনাদেরকে একটু দেখাবো বলে, যে অনেক দিন যেহেতু ব্লগে আসিনি, আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, আপনারাও মিস করেছেন আমাকে। আর আমার তো বলার কথা নয়, আপনাদেরকে প্রচুর মিস করেছি, যে ভাবলাম না বাড়ির কাছের পার্কটা দিয়েই শুরু করি, বন্ধুদের সাথে একটু গল্প আড্ডাও দেওয়া হয়ে যাবে আর আমার একটা ভিডিও হয়ে যাবে। এই জন্য বাড়ির সামনের পার্কটাকেই বন্ধুরা বেছে নিয়েছি। আর পার্কটি বন্ধুরা যত বলবো ততই মানে কম বলা হবে, পার্কটি ভীষণই সুন্দর। যে একবার না আসলে আপনি ঠিক বুঝতে পারবেন না ঠিক কতটা সুন্দর এই পার্কটা। এই যে যেই চেয়ারগুলোর কথা বলছিলাম, রঙিন রঙিন চেয়ার, এইগুলোই বন্ধুরা দেখছেন একদম রোদ ধরে ধরে দেওয়া আছে, পুরো হলুদ তো হলুদ, নীল তো নীল, এইভাবে চেয়ারগুলো সাজানো আছে। ওর সামনেই একটা মঞ্চ আছে, এখানে সমস্ত কিছু যে শোগুলো হয়, ওই স্কুল কলেজ থেকে যেই ইয়েগুলোর আয়োজন করা হয় অনুষ্ঠানগুলো, এই অনুষ্ঠান সূচিটা এখানেই হয়ে থাকে। চেয়ারের এই জন্যই এতগুলো করে ব্যবস্থা করা আছে, যাতে কারোর কোনো অসুবিধা না হয় এবং এনজয় করে পুরো বিষয়টা দেখতে পারে, যে অনুষ্ঠানই হোক না কেন। আর এই দিকে দেখতে পাচ্ছেন পুরো চতুর্দিকে এরকম করে, এই যে দেখুন বন্ধুরা, এই ওইখানটাতে অনুষ্ঠান হয় আর এই চেয়ারগুলো তার সামনেই এরকম করে ব্যবস্থা করা আছে। দেখছেন কত সুন্দর ব্যবস্থাপনা। আর চতুর্দিকটা এরকম তাল গাছে ভর্তি, শুধু যে তাল গাছের সংখ্যাটা একটু বেশি, কিন্তু তাল গাছগুলো এমন সারি সারি দিয়ে লাগানো যে ঠিক মনে হচ্ছে যেন সেই পার্কেরই সিস্টেমে এগুলোকে আগে থেকেই লাগিয়ে রেখেছিল। কিন্তু এগুলো বন্ধুরা আগে থেকেই ছিল, এগুলো পার্ক হওয়ার আগে থেকেই এই গাছগুলো ছিল। পার্কটা অবশ্য বেশি দিনও হয়নি, এই 4-5 বছরেই নবনির্মিত পার্ক, ওই জন্য এত মানে সুন্দর করে সাজানো গোছানো। অনেক দিনের পার্ক হলে বন্ধুরা এতটা গোছানো পরিবেশ থাকতো না, একদম সুন্দর পরিবেশে তৈরি, গাছপালাই পুরো ভর্তি। আর মাঝখানগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা থাকে, কিন্তু গাছপালা থাকলেও গাছপালাগুলোকে সুন্দর করে মোটামুটি একটা শেপে রেখেছে। আর এখানে যে ব্যবস্থাপনা একদম খুব মনোরম,
দেখলেই আপনি বুঝতে পারবেন যে কতখানি সুসজ্জিত করে এখানে সমস্ত কিছুটা ব্যবস্থাপনার সিস্টেমে এরা চলে। একবার বন্ধুরা সময় পেলে কিন্তু চলে আসতে পারেন আমার বাড়ির সামনের এই চন্দ্রকেতু পার্কটিতে। ওই জয়ন্তীপুর থেকেই বন্ধুরা একদম সামনে। আর ক্ষীরপাই থেকে তো বললাম বন্ধুরা ওই 3.5 কিলোমিটার আসলেই বাসে করেই আসুন আর বাইকেই আসুন, ওখান থেকে 3.5 কিলোমিটার। আর যদি বন্ধুরা চন্দ্রকোনা টাউন থেকে আসেন তাহলে ওই 3 কিলোমিটার। একদম সামনে ওই যে খেজুরডাঙ্গা বললে যে দেখলেন তো ঢোকার মুখে ওখানে একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডটা ওই জায়গাটার নাম কিন্তু বন্ধুরা খেজুরডাঙ্গা, কিন্তু ওই নামটা অতটা প্রসিদ্ধ নয়। সবাই ওই চন্দ্রকেতু পার্ক বললেই ওই চন্দ্রকোনা টাউনের যে জয়ন্তীপুর বলে জায়গাটা আছে ওটাকেই বিশেষ করে সবাই জানে। আর এটা নিয়ে অনেকে দেখছি ব্লগিং ভিডিও বানিয়েছে, যেহেতু আমি এই প্রফেশনে ছিলাম না। আমি এই প্রফেশনে আসার পর আপনাদেরকে যতটা সম্ভব বিস্তারিতভাবে একটু দেখাচ্ছি, দেখুন। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পার্কটার বিশেষত্বই হচ্ছে এই ঝর্ণাটা। কিন্তু আমরা যেহেতু দিনের বেলা এসেছি, দিনের বেলা তো আর আলোর কায়দাগুলো সচরাচর জানেন তো যে দিনের বেলা কি আর লাইটগুলো দেখা যাবে। রাত্রে এলে রাত্রের সূর্যে উপভোগ করার যে জিনিসটা সেটা রাত্রে এলেই উপভোগ করা যাবে। ওই পার্ক থেকে বন্ধুরা বেরিয়েও গেছি, ওই পার্কটা থেকে বেরিয়ে এবার যাচ্ছি বন্ধুরা ওই জয়ন্তীপুরের যে রাম মন্দির আছে, বিখ্যাত যে রাম মন্দির, ওই সেটাকেই আপনাদেরকে নিয়ে যাব। ওটা বন্ধুরা অযোধ্যায় যে রাম মন্দিরটা নির্মিত হয়েছে নতুন, এটা কিন্তু তার আদলেই তৈরি। কিন্তু ওই অযোধ্যার রাম মন্দির তো এই সেদিনের ঘটনা, কিন্তু এটা বন্ধুরা প্রায় 10 বছর 15 বছর আগে তৈরি হয়েছে। এই দিকটি দিয়ে বাঁকতে হবে জয়ন্তীপুর থেকে। এই যে একটা সরু গলি চলে গেছে, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, বেশিক্ষণ না, এই জয়ন্তীপুর মানেই রাম মন্দির। একটু গলি দিয়ে গেলেই একদম চলে আসবেন, দেখতে পাবেন যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের। চলেই এসেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। বেশি দূর না, একদম জয়ন্তীপুরের যে বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলেই এই যে বন্ধুরা চলে এসেছি। এখানেও বন্ধুরা আমি আগে এসেছি, কিন্তু এখন দেখছি আবার এখানে স্টোন চিপ আর এসব ঢালা আছে, কাজ হচ্ছে। এইটি হচ্ছে বন্ধুরা রাম মন্দিরের মেন গেট। দুটো এত সুন্দর হাতি ব্যবস্থা করা আছে, দেখুন কি সুন্দর করে তৈরি করেছে শিল্পীর, কি সুন্দর শিল্পসত্তা। আর সমস্ত কিছু এখানে লেখা আছে। এটাও একদম জয়ন্তীপুরের এই যে শাখাটা অন্য জায়গার শাখা, মেন শাখা অন্য জায়গা, এখানে সব কিছু লেখা আছে। বেদ ভবনম, আর সামনেই আবার একটি পুকুরের ব্যবস্থা করা আছে। আর গিয়ে না গিয়েই এরকম ঢুকে একটা যে পতাকা স্টাইলে যে স্তম্ভ, ওটাও দেখতে পাবেন। এই যে এখানের ভিতরের পরিবেশটা বন্ধুরা এইরকম, মানে আপনি এলে বুঝতে পারবেন যে একটা মন্দির যে কত রকম শিল্পী দিয়ে তৈরি হয়েছে, আপনি না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই যে বন্ধুরা দেখছেন ভেতরে এই যে কাল ভৈরবজিকা মন্দির, এই যে সব হিন্দি যারা একটু বুঝতে পারবেন তারা এসে সব কিছু সহজেই বুঝতে পারবেন। কাল ভৈরবজিকে একটু প্রণাম করে নিন বন্ধুরা। আর বাংলাতেও লেখা আছে, কিন্তু এখানে হিন্দি আর সংস্কৃতটাকেই মানে মেন প্রাধান্যে রাখা হয়েছে। জানেন তো রামায়ণের বিষয়বস্তু কি, যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন ওরা বুঝতে পারবেন। এই যে দেওয়ালের গায়ে গায়ে এই যে মূর্তিগুলো, এগুলো খোদাই করা মূর্তি বন্ধুরা, এগুলো কোনো আঁকা ছবি নয়। এই যে শিল্পীর যে শিল্প সত্তা না আসলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না। আর এইখানে অনেকগুলো করে সমস্ত কিছু যে বড় বড় গাছ টাছ সমস্ত কিছু সুন্দর করে লাগানো আছে। এই যে দেখুন সংস্কৃতের শ্লোকগুলি, উপরের ছবিটা যেটা দেখছেন খোদাই করা আছে, ওরই বিষয়বস্তুগুলো নিচে নিচে লেখা আছে। এই যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ সেটা এখানে দেখানো হয়েছে। এই যে অর্জুন উবাচ, হ্যাঁ, সমস্ত কিছু এখানে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করবেন তারা এগুলো এসেই দেখতে পাবেন আর বুঝতেও পারবেন। আর এই যে রাম সেতু তৈরি হয়েছে, রাম মন্দির মানে তো বুঝতে পারছেন বন্ধুরা যে রামায়ণের যে বিষয়বস্তু সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আর প্রত্যেকটা এখানে ছবির দেখলেই বুঝতে পারবেন যখন সীতাকে অপহরণ করা হচ্ছিল, এই যে
যে ঈগলের যে জটায়ু যে পাখিটা, তার ডানা ছেদ করা হয়েছিল, সমস্ত কিছু ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এগুলো বন্ধুরা কোনো আঁকা ছবি নয়, এগুলো বারবার বলছি, এগুলো খোদাই করা মূর্তি। আর নিচে সমস্ত যে যারা তৈরি করেছে সেই শিল্পীগুলোর নাম এখানে দেওয়া আছে। আর রাম সীতার যে বিবাহ, রামায়ণের যে বনবাস, সমস্ত কিছু এখানে বন্ধুরা সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। একবার অবশ্যই আসবেন এই জয়ন্তীপুরের রাম মন্দিরে। আর ওই যে দেখছেন ওখানে গুরুগৃহে যে বাচ্চারা, ওই যে গুরু শিষ্যের যে পরম্পরা, ওখানে বেদপাঠ চলছে, সমস্ত প্রস্তুতি পর্ব। এই যে বন্ধুরা এখানটা যজ্ঞশালা, এখানে যজ্ঞ হয়। এখন বন্ধ আছে, যখন অনুষ্ঠান হয় ওখানেই যজ্ঞ করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন কালো কালো মূর্তিগুলো, এগুলো সব শালগ্রামের শিলা দিয়ে তৈরি। শালগ্রামের যে শিলা, এখানে সেই সমস্ত যে মূর্তিগুলো ওই শালগ্রাম শিলা দিয়েই তৈরি। আবার এখানটায় আবার একটা আছে শিব মন্দির, পাশেই যে গর্ভগৃহের পাশেই এই শিব মন্দিরও একটা আছে। আর পাশে অনেকগুলো যে মূর্তি কালো কালো পাথরের তৈরি, যে শালগ্রাম শিলা বললাম না, ওই শালগ্রাম শিলা দিয়েই সমস্ত, এই জন্য পাথরের কালো কালো মূর্তি। এগুলোই হচ্ছে মেন বিশেষত্ব। একটু প্রণাম করে নিন মহাদেবকে। হর হর মহাদেব। জয় শ্রী ভোলেনাথ। সবাইকে ভালো রেখো। আর ব্লগটা কেমন লাগছে বন্ধুরা জানাতে ভুলবেন না কিন্তু। দেখছেন কত ধরনের মূর্তি, সবগুলোর নামও জানি না। আর এখানে এলে কেউ যদি একটা বলে দেয় তবেই বুঝতে পারবেন। দেখছেন এই যে মূর্তিগুলো, এগুলোকে কিন্তু কিসের যে মূর্তি, দেবী তো বুঝতে পারছি, কিন্তু সবগুলোর তো নাম জানি না বন্ধুরা। আর এখানে দেখুন সমস্ত কিছু দেওয়ালে লেখা আছে বিস্তারিতভাবে। আর এইটা বন্ধুরা এই যে গর্ভগৃহের ভেতরটা, এই যে পুরোহিত যিনি ছিলেন উনি আমাদেরকে সমস্তটা বলছিলেন যে এখানে কিন্তু বড় করেই যখন অনুষ্ঠান সূচি হয়, সমস্ত কিছু ভীষণ দায়িত্বের কাজ। যিনি পুরোহিত ছিলেন তিনিই বললেন যে এখানে এত দায়িত্বের কাজ করতে হয়। আমরাও সেগুলো মন দিয়ে শুনছিলাম। জিজ্ঞাসা করছিলেন কোথা থেকে এসেছেন, আমরা বললাম যে যখন অনুষ্ঠান সূচি হয় তখন একবার আসবেন। এই চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে মূল গর্ভগৃহের যে মন্দির, এইখানে রাম মূর্তির যে মূল যে মূর্তি, সেগুলো এখানে দেখুন সুন্দর করে সীতা রাম সবাই আছে। আর ঘণ্টা একটা লাগানো আছে। এই যেমন শালগ্রাম দিয়ে রামদেবের যে মূর্তি, শ্রীরামচন্দ্র। চলে আসলাম এই গ্রানাইটের যে মন্দিরের যে সিঁড়িগুলো, সমস্ত গ্রানাইট পাথর দিয়ে তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন। ওখান থেকে বেরিয়ে আসলাম। এই যে সিঁড়িগুলো, সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদেরকে, আবার সিঁড়ি দিয়েই নামতে হবে। সুন্দর ব্যবস্থা আছে, আসলেই যে কেউ আসতে পারেন। ওরা সব তাও কিন্তু দুপুর 11টার মধ্যে আপনাকে আসতে হবে, তারপরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আসলে সকালের দিকে আসলে ওই 11টার আগে আসবেন। আর বিকালবেলা সব সময় খোলা থাকে, যখন খুশি আসতে পারেন। এখানে যে যারা যারা এই অবদান রেখেছে এই মন্দিরটির পিছনে, সবাইকেই এখানে সুন্দর করে দেওয়ালে সমস্ত কিছু উপস্থাপন করা আছে, লাগানোই আছে দেওয়ালে, দেখে বুঝতেও পারবেন। এখানে আবার জগন্নাথ দেব আছেন। আর এই যে মূর্তি স্তম্ভটা দেখছেন, এটা পতাকা, এটা একটা পতাকা, কিন্তু দেখে মনে হবে ঠিক যেন একটা প্রদীপ, প্রজ্বলিত প্রদীপ। ওই উপরে যে পতাকার যে তিনটে হয়, রো হয়, তিনটেকেই মনে হবে যেন একটা প্রদীপের আদলে তৈরি। এই গর্ভগৃহের যে দরজাটা দেখছেন, কারুকার্যটা একবার দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি। চলে একদম ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাহলে আমি পরবর্তী ব্লগটি আনার জন্য একটু উৎসাহিত হব। সবাই ভালো থাকবেন।